সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের পর মন্ত্রিসভার নতুন ৪ সদস্যকে শপথ পাঠ করাবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। এতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশে যানবাহন চলাচলে নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে শপথের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। বাদ-জুমা জিয়া দম্পতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মোনাজাত করেন তিনি। মোহন ইসলামের সাথে যুক্ত হব, তিনি আছেন মির্জা ফখরুল ইসলামের হেয়ার রোডের বাসভবনের সামনে। যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মির্জা ফখরুল কখন বঙ্গভবনে যাবেন, প্রস্তুতি আসলে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। লাবণী, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত রাষ্ট্রপতির যে প্রোটোকল থাকে সেই প্রোটোকল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্পেশাল ফোর্স যেটা রয়েছে এসএসএফ এর সদস্যদেরকে আমরা দেখেছি, পিজিআর এর সদস্য, স্পেশাল ব্রাঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটিকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন এবং প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো সময় আসলে তিনি বের হবেন। যেহেতু 7টায় আসলে শপথ পাঠ করানো হবে, ফলে তিনি একটু সময় নিয়ে বের হবেন বলে আমরা ধারণা করি এবং আমরা ভেতরের খবর আসলে আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, আমরা জানার চেষ্টা করেছিলাম। ভেতর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে ঠিক কয়টায় তিনি বের হবেন। যেহেতু 7টায় শপথ অনুষ্ঠান, সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি 6:30টার পর নাগাদ তিনি হয়তো বের হবেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক অতিথিরাই তার যে বাসভবন রয়েছে 35 হেয়ার রোড সেখানে প্রবেশ করছেন। হয়তো আপনি জানেন বঙ্গভবনে যাওয়ার পরে সেইখানকার জীবন আর এই হেয়ার রোডের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে আসলে। ফলে ওইখানে সহজে কেউ যেতে পারবে না বা একটা নিয়মকানুনের মধ্যে বা সেখানে সিকিউরিটি অনেক বেশি হয়, ফলে আত্মীয় স্বজনের সাথে একটা দেখার বিষয় রয়েছে। আমরা দেখেছি ঠাকুরগাঁ থেকে বেশ কয়েকজন এলাকাবাসী এসেছেন যারা গেটে এখনও দাঁড়িয়ে আছেন। তারা মহাসচিবের সাথে, তাদের যে মহাসচিব ছিলেন বা তাদের এমপি ছিলেন এখন বর্তমানে রাষ্ট্রপতি, তার সাথে তারা দেখা করতে চান, কথা বলতে চান। যদিও আজকে আমরা যে পরিস্থিতি দেখেছি সকাল থেকে, সেখানে তার সম্পূর্ণ নিরাপত্তার জন্য স্পেশাল যে ফোর্স রয়েছে এসএসএফ, তারা কিন্তু পুরো এলাকায় কর্ডন করে রাখে। যেহেতু রাষ্ট্রপতি আসলে বাংলাদেশের বা একটি দেশের প্রধানতম ব্যক্তি হয়ে থাকেন, রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, ফলে কোনো ধরনের ঝুঁকি থেকে শুরু করে কোনো ধরনের সম্ভাবনা যেন উড়িয়ে না দেওয়া যায় সেই সবগুলো বিষয়কে সামনে রেখে কিন্তু সব ব্যবস্থাপনা নেওয়া হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক একটু আগে আমরা দেখেছি যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন হাফিজউদ্দিন আহমদ, তিনি কিন্তু সংসদে তার যে বাসভবন রয়েছেন সেই বাসভবন থেকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন। তিনি আজকে আসলে শপথের পরে তার আনুষ্ঠানিকভাবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি আবারও স্পিকারের চেয়ারে ফিরে যাবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ কিন্তু পাঠ করানো হবে বা যে করাবেন কিন্তু ভারপ্রাপ্ত যে স্পিকার রয়েছেন কায়সার কামাল, তিনি সেই শপথটি পাঠ করাবেন। তারপরে কিন্তু মন্ত্রিসভার যে নতুন সদস্যরা যুক্ত হচ্ছেন বা যাদের নাম এসেছে তাদের শপথ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ করবেন। ফলে বলা যায় যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোনো সময় তিনি বের হবেন, বের হয়ে আসলে সন্ধ্যা 7টায় তিনি শপথ পাঠ করবেন এবং দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার কাছে আবার যাব এবং সেখানকার সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ছাত্র রাজনীতি দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ পেরিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব এবং শেষ পর্যন্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। রাজনীতির মঞ্চ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এক দীর্ঘ অভিযাত্রার নতুন অধ্যায়। শফিকুল হকের রিপোর্ট। এই খররুদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ঠাকুরগাঁওয়ে ভালোবেসে সবাই তাকে মির্জা আলমগীর নামেই ডাকে। রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার যাত্রা বঙ্গভবন। খোদার কসম, আমি ভিনদেশি পথিক নই,
আমি কোনো আগন্তুক নই। তবে এই যাত্রা একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম আর নানা বাঁক পেরোনোর ইতিহাস। আমি উধাও নদী, এক অবধ বালক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয় জীবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তার রাজনৈতিক পথ চলার সূচনা করে। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর ফিরে আসেন শিক্ষকতায়। তবে রাজনীতি থেকে দূরে থাকেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। 80-র দশকের শেষ দিকে স্থানীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। প্রথমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক অধ্যায় শুরু হয় বিরোধী রাজনীতির সময়। 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে দায়িত্ব পান ভারপ্রাপ্ত মহাসচিবের, আর 2016 সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন বিএনপির রাজপথের প্রধান মুখগুলোর একজন। তবে পথ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। জীবনে 11 বার কারাবরণ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্নান করলো আপনার সামনে, বাবার সঙ্গে করতে চাই, সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। 2026 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অধ্যায় শুরু হয় তার রাজনৈতিক জীবনে। আবারও সংসদ সদস্য হন, মন্ত্রিসভায় দায়িত্ব পান এবং দীর্ঘদিনের দলীয় দায়িত্বের পর এবার আসে আরও বড় পরিবর্তন। 20 আগস্ট 2026, 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়। বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হক, 71, ঢাকা। দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বঙ্গভবনের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন রয়েছেন সেখানে, যুক্ত হচ্ছি। হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানাবেন আমাদের যে শপথের প্রস্তুতি আসলে বঙ্গভবন এলাকায় কেমন দেখছেন, এবং সেই সাথে মন্ত্রিসভার যারা নতুন মুখ রয়েছে তাদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। লাবণী, সংসদ সদস্যদের সরাসরি ভোটে একেবারে 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে তার শপথ অনুষ্ঠান। এবং তার এই শপথ অনুষ্ঠান বঙ্গভবনে আপনি জানেন যে 1200 অতিথিকে দাওয়াত করা হয়েছে। আরও ঘণ্টাখানেক আগে থেকেই এই অতিথিরা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা, তারা আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত তারা আসছেন, বঙ্গভবনে প্রবেশ করছেন। আপনি জানেন যে এই যে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য, বিচারপতি এবং সমাজের রাষ্ট্রের বিশিষ্ট জনরা, তারা কিন্তু আসতে শুরু করেছেন। আরো ঘণ্টাখানেক আগে থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেছেন। একটু আগেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন, এবং সন্ধ্যা 6টার পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে হেয়ার রোডের বাসভবন, সেই হেয়ার রোডের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি। এই যে তার যে শপথ অনুষ্ঠান, এই শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই বঙ্গভবনের
চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সজাগ অবস্থান রয়েছে এবং তারই শপথ পড়াবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তার শপথ পড়াবেন এবং এই আজকের যে শপথ অনুষ্ঠান, রাষ্ট্রপতির এই শপথ অনুষ্ঠান মন্ত্রিপরিষদ বিভাগ পরিচালনা করবেন এবং সঞ্চালনা করবেন, এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এবং একে একে যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা কিন্তু আসছেন বঙ্গভবনে এবং আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন। এবং এই যে দীর্ঘ ধারাবাহিকভাবে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি মহাসচিব হিসেবে একটি বড় ভূমিকা রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একেবারেই তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক। সেই জায়গা থেকে তার প্রতি প্রত্যাশা যেমন মানুষের রয়েছে এবং তার যে পদ, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি অধিষ্ঠিত হতে চলেছেন, সেই জায়গা থেকে তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশা কিন্তু সব মহলে রয়েছে। এবং তার রাষ্ট্রপতি নির্বাচনকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা, যেমন এই বিষয়ে খুবই ইতিবাচক। একজন প্রজ্ঞাবান দেশপ্রেমিক নাগরিক, দেশপ্রেমিক রাজনীতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। একই সাথে বিরোধী দলের সংসদ সদস্যরাও কিন্তু এটিকে ইতিবাচকভাবে দেখছেন। বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন 1.5 দশকের বেশি সময় ধরে। আপনি জানেন যে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নিয়েছিলেন। এরপর 2016 সালে দলের 6ষ্ঠ জাতীয় কাউন্সিল থেকে তিনি মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘ ধারাবাহিক যে গণতান্ত্রিক আন্দোলন, ফেসিবাদ বিরোধী আন্দোলন, সেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তারই অংশ হিসেবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে চলেছেন। তারেক রহমান এটি নিঃসন্দেহে একটি যোগ্যতম ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করেছে দল। সেই বিষয়ে কিন্তু সব মহলের যারা রয়েছেন তারা তাদের মতামত দিচ্ছেন। তো এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি বঙ্গভবনে আসবেন এবং তার শপথ অনুষ্ঠানের যে হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বঙ্গভবন এলাকায়। নিশ্চয়ই আমরা শপথ গ্রহণের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আকার বাড়ছে মন্ত্রিসভার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। রাতে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সিফাত ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার মেয়াদ পূর্ণ হয়েছে 180 দিন। আগে থেকেই এই সময়ের পর নতুন মন্ত্রী যুক্ত হওয়া আর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ছিল। এবার জানা যাচ্ছে শুক্রবার রাতেই শপথ নেবেন 4 জন। এদের মধ্যে 3 জন পূর্ণমন্ত্রী আর 1 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মঈন খান। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি ও বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হতে পারেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এদিকে সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই তার কাছে শপথ বাক্য পাঠ করবেন মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ সময় সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। এদিকে আভাস পাওয়া যাচ্ছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার পর আগে থেকে দায়িত্ব পালন করে আসাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে। সিফাত ফারুকী, 71, ঢাকা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশন পৃথক বার্তায় রাষ্ট্রপতি আলমগীরকে শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। এদিকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন জানায়, দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ
অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ফ্রান্সের দূতাবাস বলছে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবীণ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয় ফ্রান্স। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডও। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী। গত দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর বললেন, তৃণমূলকে নিয়ে এগোবেন তিনি। অঙ্গীকার করেন তৃণমূলের সাথে জাতীয় পর্যায়ের দূরত্ব ঘুচিয়ে আনার কথা প্রসঙ্গে রিজভী জানান, লড়াই সংগ্রামের সময় কবে গ্রেফতার হবেন আগে ভাগে বুঝতে পারতেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির রাজনীতি করি, মানুষের মধ্যে রাজনীতি করি। 17 বছরের রাজনৈতিক পথ চলায় গ্রেফতার, মামলা আর নির্যাতন কোনোটিই রুহুল কবির রিজভীকে রাজপথ থেকে সরাতে পারেনি। পুলিশের নজরদারি ছিল নিত্যসঙ্গী। কখন গ্রেফতার হতে হবে সেই শঙ্কাও ছিল সব সময়। অনেক রাত কেটেছে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে, বাইরে পুলিশের তৎপরতা, ভেতরে নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনের পরিকল্পনা। ঘুমহীন সেই রাতগুলো থামাতে পারেনি তার রাজনৈতিক কর্মকাণ্ড। গ্রেফতার হয়েছেন, কারাগারে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তবুও দমে যাননি তিনি। আমাদের মনে একটা কাজ করে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করছি। এই ন্যায়সঙ্গত কাজ করছি, এই ভাবনাটাই একটা নৈতিক শক্তি তৈরি করে মনের মধ্যে, যার কারণে অনেক ঝুঁকি নেয়। সময়ের পরিক্রমায় সেই সংগ্রামী নেতাই এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। দায়িত্ব বদলেছে অবস্থান, কিন্তু বদলায়নি তৃণমূলের প্রতি দায়বদ্ধতা। একদিকে যেমন আনন্দ হচ্ছে, একটা এক ধরনের ভয়ও তো লাগে যে এত বড় দায়িত্ব এটা পালন করতে পারবো কি, নানা প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হয় আর কি। তো যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর, তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ক্ষমতায় তার দল বিএনপি। এতদিনে দলটির সাংগঠনিক কাঠামো বিস্তারে অনেক কিছু পুরনো হয়ে গেছে। অনেক কমিটিরই মেয়াদ শেষ। চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন রিজভী। সেটা জেলা ইউনিট, মহানগর ইউনিট, বিভিন্ন ইউনিট এবং তার অধীনস্থ যে উপজেলা পৌরসভা যে ইউনিটগুলো আছে তারা এই ধরনের তৎপরতা চালিয়ে যাবে। আমরা বিভিন্ন জাতীয় দিবসে, দলের বিভিন্ন যে দিবসগুলোতে যে কর্মসূচিগুলো পালন করা হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাকে যেমন দেখিয়েছে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার বাস্তবতা, তেমনই শিখিয়েছে জনগণের কাছে জবাবদিহির গুরুত্ব। জনপ্রিয় রাজনৈতিক দল যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে তখন তাকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। একটা হচ্ছে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি করতে হয়, ঠিক তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এতদূর আসার পর পেছনে ফিরে সেই তৃণমূল আর শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান উত্তরের জেলা কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী। মাহিলা ইসলাম, 71, ঢাকা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা একজনের মরদেহের রহস্য উদ্ঘাটন ও পরিচয় শনাক্ত হয়েছে। নিহত কিশোরীর নাম মিম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মীর কাজ করতেন তিনি। গৃহকর্তা তাকে নির্যাতনের পর হাসপাতালে ফেলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ, যদিও ঘটনা থামাচাপা দেওয়ার অভিযোগ পরিবারের। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 12 আগস্ট বেলা 11টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে এক নারীকে ট্রলিতে তুলছেন কয়েকজন। নেওয়া হয় জরুরি বিভাগে। এর কিছুক্ষণ পর ওই কিশোরীকে চিকিৎসক মৃত ঘোষণা করলে সিএনজি চালক ও বাহকরা পালিয়ে যান।
এই অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে শাহবাগ থানা পুলিশ। ঘটনাটির ৮ দিন পর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় মরদেহটি মিম নামের এক গৃহকর্মীর, যাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকা মেডিকেলের সামনে এনে রেখে যায় ৩ জন। মাইরা ফেলাইয়া বলে যে আমার বোন নাকি 25,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। তখনও ওই কিশোরীর মৃত্যুর খবর অজানা ছিল পরিবারের সদস্যদের কাছে। স্থানীয় এক ব্যক্তির কাছে জানার পর থানায় মামলা করতে গিয়ে ভোগান্তির শিকার হন পরিবার। টাকা দিয়ে ধামা চাপা করে দিতে, আর যেই থানায় দেওয়া হয়েছিল যে আমার বোনের অভিযোগ করা হয়েছিল, ওই থানার ওই থানার অফিসারে বলতেছে যে বলছে যে আপনারা যে মৃত্যু অভিযোগ করছেন, আপনারা কি শিওর? ধমক দিয়ে আমার মাকে বলছে। মামলার মধ্যে যখন লেখছি বলে ওরা মাইরা ফেলাইছে, আপনারা কি জানেন মাইরা ফেলাইছে করে আপনারা এই মিথ্যা অভিযোগ দেন করে। মিমের মা জানান ১ বছর আগে অভাবের তাড়নায় মিমকে ফয়সালের বাসায় কাজে পাঠান তিনি। পরে বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়ের খোঁজ পান না তারা। মাঝে একবার কথা হলেও বাবা মার কাছে মারধরের অভিযোগ করে মিম। আমি ১-১.৫ মাস আগে ভিডিও কলে কথা বলছি, কথা বলার পরে মেয়েটা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কি তোমাকে মারে? আম্মু মারে, আমাকে এসে নিয়ে যাও, আমাকে এসে নিয়ে যাও, ওরা মারে, এ কথা বলছি মেয়েটা। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে মিমকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা। আমার বোনের এই জায়গায় কত সারা শরীরে মায়ের দাগ, কামড়, এমন কোন জায়গা বাদ নেই যে ওর আহত জায়গা নাই। রেপ করা হয়েছে, রেপ করার পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরা জিতি করছে। ন্যায্য বিচার চাই, মেয়েটার যেভাবে মারছে অত্যাচার নির্যাতন করে, এভাবে এরকম বিচার আমি চাই। ঢাকা মেডিকেলের সামনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত ফয়সাল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সেই সিএনজিটিও। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করছেন হাজারো তরুণ, কিন্তু জব মার্কেটের চাহিদা অনুযায়ী তাদের কতটা প্রস্তুত করতে পারছে উচ্চশিক্ষা, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। সাভারে উপাচার্যদের সংলাপে শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জোর দিয়েছেন কর্মমুখী শিক্ষা ও অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ তৈরিতে। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন জব মার্কেটের চাহিদা পূরণ করতে পারছে না। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। সাভারের ব্র্যাক সিডিএমে ইউজিসির উদ্যোগে দেশের উপাচার্যদের নিয়ে শুরু হয়েছে দুদিনের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে অংশ নিয়েছেন ৬০টি সরকারি এবং ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন উপাচার্য। সঙ্গে রয়েছেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা। শুধু উচ্চশিক্ষা রূপান্তরের জন্য যে অতিরিক্ত পরিমাণের অর্থের প্রয়োজন হবে। প্রতিদিন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপাচার্যরা। উচ্চশিক্ষার নানা সংকট সমাধানে সরকারের সহযোগিতার পাশাপাশি কার্যকর নীতিগত উদ্যোগের ওপরও জোর দেন তারা। আমাদের ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা ব্যবস্থাটা চাকরি কেন্দ্রিক সবসময়, যে গভর্নমেন্ট সার্ভিস বা পাবলিক সার্ভিসের প্রতি আমাদের ছেলেমেয়েরা খুবই ইন্টারেস্টেড। আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ব্যবস্থার জন্য আরও বাজেট রাখতে হবে। কারণ আমরা যদিও বলি এক ধরনের বেশি বাজেটই দেওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশের যে শিক্ষার বিস্তার এবং ব্যাপকতা সেটার তুলনায় কম। কারিকুলামটা ফ্রিডম দিয়ে দেওয়া উচিত। কারিকুলামের ফ্রিডম ওই জায়গায় অনেক কিছু ইউজিসির করার আছে। চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাজানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ তৈরির প্রস্তাবও দেন তিনি। আমরা সবাই জানি যে রিসার্চ গ্র্যান্ড কম, যার দায় কিছুটা সরকারের উপর এসে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী আমরা কথা বলেছি এবং ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে আপনারা এখানে সিগনিফিক্যান্ট একটা জাম্প দেখবেন।
বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গ্র্যাজুয়েশন শেষ করেও কেন অনেক শিক্ষার্থী কর্মসংস্থানে যেতে পারছেন না, উপাচার্যদের উদ্দেশ্যে সেই প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী। আগামী বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জিরো ট্যাক্সের আওতায় আনার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোইং টু বি জিরো ট্যাক্স অন ইউ, জিরো ট্যাক্স অ্যাবসলিউটলি। শুধু কর্মসংস্থান নয়, গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেন বক্তারা। আমাদের এডুকেশন সিস্টেমে ভ্যালুজ এবং প্রিন্সিপাল। জুলিয়া তানহা, একাত্তর, ঢাকা। বুড়িগঙ্গা সহ আরও যে নদী রয়েছে সেগুলোকে দূষণমুক্ত করে নৌ চলাচলের উপযুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিকেলে বুড়িগঙ্গার তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে নৌকা বাইচের মতো অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন। তিনি আরও বলেন, নদী দখল ও দূষণের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি ঢাকার ঐতিহ্য খুঁজি, আমরা যদি 400 বছর ধরে ঢাকাকে কিভাবে দেশকে মহিমান্বিত করেছে, অঞ্চলকে মহিমান্বিত করেছে, বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছে, তার ঐতিহ্য কিন্তু ঢাকাতে আছে এবং ঢাকা সেটা ধারণ করে। বৃত্তাকার নৌপথের কাজ চলছে, প্রশাসক এখানে আছেন, আমরা বারংবার বসেছি, কর্ম পরিকল্পনা নিয়েছি ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর বাসযোগ্য। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।